আরাকিস নামের একটি গ্রহ যেখানে পাওয়া যায় স্পাইস নামক একটি পদার্থ, আর এটিকে ঘিরে শুরু হয় গোটা ইউনিভার্সের মধ্যে রাজনৈতিক মারপ্যাচ এবং যুদ্ধ। বলছিলাম 2021 সালে মুক্তি পাওয়া আমেরিকান সায়েন্স ফিকশন ও অ্যাডভেঞ্চার জনরার মুভি ডিউন পার্ট 1 এর কথা। সিনেমাটির IMDb রেটিং 8/10 এবং এটি রোটেন টমেটোজে 90% ফ্রেশ। সো বেশি কথা না বলে মূল গল্পে যাওয়া যাক। মূল গল্পে যাওয়ার আগে স্পাইস ও ফ্লেমেনদের সম্পর্কে কিছু তথ্য জেনে রাখা দরকার। আরাকিসে বসবাসকারী মানুষদের বলা হয় ফ্লেমেন এবং তাদের চোখ সাধারণত নীল বর্ণের হয়ে থাকে। অন্যদিকে স্পাইস হচ্ছে একটি খনিজ পদার্থ যা তৈরি হয় স্যান্ডর্ম নামক একটি প্রাণী থেকে। আসলে এই ডিউন ইউনিভার্সে সবকিছু চলে এই স্পাইসের মাধ্যমে। মোট কথা সবকিছুই এই স্পাইসের উপর ডিপেন্ডেবল। আর যেহেতু এই স্পাইস শুধুমাত্র আরাকিস গ্রহেই পাওয়া যায়, তাই এটা নিয়ে বাদে সকল যুদ্ধ। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার মূল গল্পে যাওয়া যাক। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি ডিউন পার্ট 1 মুভিটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। শুরুতে আমরা পলকে দেখতে পাই যে তার মা জেসিকার সাথে বসে ব্রেকফাস্ট করছে। জেসিকা হচ্ছে একজন বেনে জেসারেটের সদস্য। বেনে জেসারেট হচ্ছে একটি নারীবাদী ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সংগঠন যাদেরকে এই ডিউন ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশি মূল্য দেওয়া হচ্ছে। মূলত তারাই একজন রাজাকে ম্যানিপুলেট করে সবকিছু কন্ট্রোল করে থাকে। এই সংগঠনের যিনি প্রধান তাকে বলা হয় রেভেনেন্ট মাদার। তাদের মূল লক্ষ্য হচ্ছে সকল গ্রহে তাদের আধিপত্য বিস্তার করে সবকিছু নিজেরা কন্ট্রোল করা। যাই হোক, জেসিকা পলকে হিপনোটিজম বা কথার মাধ্যমে কিভাবে মানুষকে কন্ট্রোল করা যায় সেটা শেখাচ্ছে। আসলে বেনে জেসারেটদের একটা বিশেষত্ব রয়েছে, তারা যে কাউকে সহজে হিপনোটাইজ বা কথার মাধ্যমে কন্ট্রোল করতে পারে। জেসিকা পলকে সেটাই শেখাচ্ছে। পল এখানে পুরোপুরি সফল না হলেও মোটামুটি শিখে যায়। তারপর পল ফ্রেমেনদের সম্পর্কে জানতে শুরু করে। ফ্রেমেনরা এক ধরনের অ্যাডভান্স স্যুট করে যার মাধ্যমে তাদের শরীরের ঘামগুলো আবার রিসাইকেল হয়ে পানি হয়ে যায় এবং সেগুলো তারা আবার পান করে। কিন্তু পল এগুলো কেন শিখছে? আসলে সম্রাট সাদাম দ্য ফোর্থ আরাকিস থেকে আর্গোনানদের সরিয়ে অ্যাটরিসদের আরাকিসে যাওয়ার নির্দেশ দেন। যেহেতু সাদাম দ্য ফোর্থের ক্ষমতা ইউনিভার্সের সবার উপরে, তাই রাজা লেটো অর্থাৎ পলের পিতা তা মানতে বাধ্য হয়। আসলে সাদাম দ্য ফোর্থ বুঝতে পারেন যে অ্যাটরিসরা দিনে দিনে রাজনৈতিক ও প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে যাচ্ছে, আর এভাবে চলতে থাকলে অ্যাটরিসরা তার বিরুদ্ধে চলে যেতে পারে। তাই সাদাম দ্য ফোর্থ এই ট্র্যাপ পাতেন তাদের মারার জন্য। তারপর পল ডানকানের সাথে সাক্ষাৎ করেন, যে হচ্ছে অ্যাটরিস সৈন্যদের একজন সদস্য। একই সাথে সে পলের খুব ভালো বন্ধু। পল জানতে পারে ডানকান আরাকিসে তাদের আগে যাবে ফ্রেমেনদের সম্পর্কে জানতে, কিন্তু পলও তার সাথে যেতে চায়। অ্যাকচুয়ালি পল কিছু ভীষণ দেখতে পায় ফ্রেমেনদের নিয়ে। সে ডানকানকেও ফ্রেমেনদের সাথে দেখতে পায় এবং একটি যুদ্ধে সে মারা যাবে। এসব শুনে ডানকান পলকে বলে এগুলো তো আমার কল্পনা মাত্র, এবং সে পলকে তার সাথে নিতে রাজি হয় না। তারপর পল তার পিতার সাথে সাক্ষাৎ করে এবং ডানকানের সাথে যেতে চায়, কিন্তু তার পিতা তাকে নিষেধ করে দেয়। এখানে পল এবং তার পিতার মধ্যে বেশ কিছু দারুণ কথাবার্তা হয়। লেটো জানায় আরাকিসে গিয়ে সে ফ্রেমেনদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বানাবে। সে এও জানায় হাউস অফ হারকোনান এবং সাদাম দ্য ফোর্থ কোনো ষড়যন্ত্র করতে পারে তার বিরুদ্ধে। সো সে পলকে বলে তারপরে যেন পল সবকিছু দায়িত্ব নেয়। তারপর আমরা আবার পলকে দেখতে পাই যে লেটোর সেনাপ্রধান গার্নির সাথে লড়াই করার টেকনিকগুলো শিখছে। তাদের কাছে এক ধরনের ডিভাইস রয়েছে যার সাহায্যে শরীরের চারপাশে এক ধরনের প্রোটেক্ট শিল্ড তৈরি করা সম্ভব। তবে যদি টেকনিকগুলো জানা থাকে তাহলে এই প্রোটেক্ট শিল্ড সেট করেও মানুষকে মেরে ফেলা সম্ভব। পল খুব ভালোভাবে গানের কাছ থেকে লড়াই করে এসব টেকনিকগুলো আয়ত্ত করে। তারপর আমরা সাদাম দ্য ফোর্থের একজন প্রতিনিধিকে দেখতে পাই যে রাজার পক্ষ হতে অ্যাটরিসদের আরাকিসে যাওয়ার বার্তা নিয়ে আসে, আর লেটো অ্যাটরিস তা মেনে নেয়। এখানেও আমরা বেনে জেসারেটের একজন সদস্যকে দেখতে পাই। আসলে গোটা ইউনিভার্সেই বেনে জেসারেটের একটা আধিপত্য রয়েছে। তারপর আমরা দেখতে পাই বেনে জেসারেটের যে বর্তমান রেভেনেন্ট মাদার রয়েছে সে পলের সাথে সাক্ষাৎ করতে আসে। আসলে জেসিকা পলের ভীষণের ব্যাপারে জানতে পেরে সে রেভেনেন্ট মাদারকে আমন্ত্রণ জানায় পলের ভীষণের ব্যাপারে জানার জন্য। তারপর সে রেভেনেন্ট মাদার পলকে একটা বক্সের মধ্যে হাত রাখতে বলে, যেখানে তাকে কঠিন যন্ত্রণা সহ্য করতে হবে, আর পল যদি সেটি সহ্য করতে না পারে তাহলে তাকে একটি বিষাক্ত ছুরির আঘাতে মেরে ফেলা হবে। এই দৃশ্যটি সত্যি অনেক হরিবল ছিল। জেসিকা বাহির থেকে পলের চিৎকার শুনতে পায়, কিন্তু তার কিছুই করার ছিল না, কারণ তার কাছে তার সংগঠনের নিয়মটাই আগে। যাই হোক, পল তার পরীক্ষা পাশ করে যায়। তারপর রেভেনেন্ট মাদার পলকে তার ভীষণের ব্যাপারে জিজ্ঞাসা করে। তারপর পল তার দেখা ভীষণগুলো তাকে বলে, তো সেই রেভেনেন্ট মাদার পলের ভীষণের ব্যাপারে কিছুই বলে না। তারপর জেসিকা রেভেনেন্ট মাদার সাথে সাক্ষাৎ করে, কিন্তু রেভেনেন্ট মাদার তাকে বলে নিয়মের বাইরে গিয়ে সে পলকে ট্রেনিং দিয়েছে। আসলে বেনে জেসারেট হচ্ছে নারীদের সংগঠন, তারা শুধু মেয়েদের জন্ম দিয়ে থাকে, কিন্তু জেসিকা নিয়মের বাইরে গিয়ে ছেলে সন্তান অর্থাৎ পলকে জন্ম দিয়েছে এবং তাদের সব নিয়মকানুন শিখিয়েছে। আসলে একটি ভবিষ্যৎবাণী রয়েছে যে এমন একজন আসবে যে গোটা ইউনিভার্সে রাজ করবে এবং সবগুলো রাজ্যের মধ্যে অ্যালায়েন্স তৈরি করবে, আর তার মধ্যে যেসব সুপার পাওয়ার আছে সেগুলো পলের মধ্যে রয়েছে। কিন্তু বেনে জেসারেটরা চায় সেই মানুষটা একটা নারী হোক, যাতে করে তাদের ক্ষমতা বৃদ্ধি পায়। তারপর লেটো, পল ও জেসিকা তারা সবাই আরাকিস গ্রহে পৌঁছায়। আরাকিসে যাওয়ার পর যখন ফ্লেমেনরা পলকে দেখতে পায় তখন তারা সবাই লিসেনাল গাইব বলে ডাকতে থাকে। পল জেসিকাকে জিজ্ঞাসা করে যে তারা কি বলছিল। তখন জেসিকা পলকে বলে লিসেনাল গাইব অর্থ হলো বহির্বিশ্বের বাণী বা মসিয়া, যে গোটা ইউনিভার্সে রাজ করবে এবং শান্তি ফিরিয়ে আনবে। আর পলকে তারা তাদের সেই মসিয়া বলে মনে করছে, তাই তাকে লিসেনাল গাইব বলে সম্বোধন করছে। কিন্তু পল এগুলো মানুষের অন্ধবিশ্বাস বলে উড়িয়ে দেয়। তারপর তারা একটি এয়ারক্রাফটে চড়ে সেফ হাউসে রওনা হয়। সেফ হাউসে আসার পর জেসিকা একটি দাসীর সাথে সাক্ষাৎ করে। ওই দাসী জেসিকাকে একটি ক্রিস্ন্যাপ উপহার দেয়।
যেটি তৈরি করা হয়েছে স্যান্ডর্ম নামক প্রাণীটির দাঁত থেকে। তারপর আমরা পলকে দেখতে পাই যে তার রুমে বসে ফ্লেমেনদের সম্পর্কে একটি ডকুমেন্টারি দেখছিল। এমন সময় পল লক্ষ্য করে যে তার রুমে একটি হান্টার ড্রোন প্রবেশ করেছে, যেটির মূল টার্গেট ছিল পল। সেটা বুঝতে পেরে খুব সাহসিকতার সাথে ড্রোনটিকে ডিস্ট্র্যাক্ট করে ধ্বংস করে ফেলে। তারপর অনুসন্ধান করে জানা যায় যে ড্রোনটিকে পাশের একটি দেয়ালের ভেতর থেকে একজন হারকুনের সৈন্য কন্ট্রোল করছিল। তারপর আমরা বেনে জেসারেটের একজন সদস্যকে দেখতে পাই যে ব্যারন ভ্লাদিমিরের কাছে বলছে যে রাজা লেটো অ্যাট্রেডিসকে তারা যা ইচ্ছে করুক, কিন্তু জেসিকা তাদের দলের সদস্য, তাই জেসিকা ও তার ছেলে পলের যাতে কোনো ক্ষতি না হয়, তাই তারা যেন পল ও জেসিকাকে কিছু না করে। ভ্লাদিমির তাকে কথা দেয় তারা পল ও জেসিকাকে কিছু করবে না। তখন পিটার, যে হচ্ছে ব্যারন ভ্লাদিমিরের একজন পরামর্শদাতা, তখন সে বলে রাজার ছেলে বেঁচে গেলে সে পরে প্রতিশোধ নিতে পারে। তখন ব্যারন ভ্লাদিমির তাকে বলে পল ও জেসিকাকে তারা না মেরে আরাকিসের মরুভূমিতে ছেড়ে দিবে, যেখানে কখনোই তারা সার্ভাইভ করতে পারবে না। তারপর আমরা পল, লেটো ও গার্নিকে দেখতে পাই যে তারা ফ্লেমেনদের সেই প্রোটেক্টিভ স্যুটটি পরেছে, আর তাদের স্যুটটি সঠিকভাবে পরিয়ে দিচ্ছে কাইনেস নামক একটি ফ্লেমেন মেয়ে। কাইনেস যদিও ফ্লেমেন, কিন্তু সে সাদাম দা ফোর্থের অধীনে কাজ করে। কাইনেস খুব অবাক হয়ে যায় যখন সে পলের কাছে যায়। সে দেখতে পায় পল সঠিকভাবে তার স্যুটটি পরে ফেলেছে, কারো সাহায্য ছাড়াই। কাইনেস পলকে জিজ্ঞাসা করে সে কি আগে কখনো এই স্যুটটি পরেছে। পল বলে যে না, সে কখনোই এই স্যুটটি পরেনি, এবারই প্রথমে পরলো। তারপর পল, লেটো, গার্নি ও কাইনেস একটি এয়ারক্রাফটে চড়ে স্পাইসের প্রোডাকশন দেখার জন্য বেরিয়ে পড়ে। হঠাৎ কাইনেস খেয়াল করে একটি স্যান্ডর্ম তাদের স্পাইস ক্রলারের দিকে এগিয়ে আসছে। তখন সবাইকে অ্যালার্ট করে দেওয়া হয় এবং স্যান্ডক্রলারটিকে দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তখন স্যান্ডক্রলারের একটি ম্যালফাংশন দেখা দেয়, যার কারণে লেটো সিদ্ধান্ত নেয় যে তাদের কাছে যে এয়ারক্রাফটগুলো আছে সেগুলোতে স্যান্ডক্রলারে আটকে থাকা মানুষগুলোকে উদ্ধার করে নিয়ে আসবে। তারপর পল ও গার্নি নিচে নেমে আসে মানুষগুলোকে হেল্প করার জন্য, কিন্তু পল মরুভূমির সংস্পর্শে আসতে কিছু স্পাইস তার শরীরে প্রবেশ করে, যার ফলে সে চোখে ঝাপসা ও হ্যালুসিনেট করতে থাকে। তার কারণ হলো স্পাইস এক প্রকার ড্রাগের মতো, যা মানুষের প্রবেশ করলে কিছু সিমটম দেখা দেয়। কিন্তু এদিকে স্যান্ড্রোমটি অনেক কাছে চলে আসে। তখন গার্নি পলকে নিয়ে কোনো রকমই এয়ারক্রাফটে চড়ে। তারপর আমরা সেই আইকনিক দৃশ্যটি দেখতে পাই যেখানে স্যান্ড্রোমটি পুরো একটি বিশাল স্যান্ডক্রলারকে গিলে ফেলে। তারপর রাজা লেটো কাইনেসের উপর রাগারাগি করতে থাকে, কারণ হারকুনের সৈন্যরা সকল নষ্ট মেশিন ও যন্ত্রপাতি রেখে গেছে, যার ফলে বহু মানুষের জীবন চলে যেতে পারত। কিন্তু কাইনেস কেন সাদাম দা ফোর্থকে এসব কিছু জানায়নি? কাইনেস তখন বলে এসব তার কাজ না, তার কাজ হচ্ছে সবাইকে ইনস্ট্রাকশন দেওয়া। আসলে কাইনেসও জানে যে সাদাম দা ফোর্থ অ্যাট্রেডিসকে মারার জন্য এই আরাকিসে আসতে বলেছে, কিন্তু কাইনেস এসব কথা কাউকে জানায় না। তারপর আমরা ডক্টর উইলিংটনকে দেখি যে পলের শরীর পরীক্ষা করছে। সে জেসিকাকে জানায় পলের তেমন কিছুই হয়নি, শুধু প্রায় শরীরে প্রবেশ করায় কিছু সাইড এফেক্ট দেখা দিয়েছে। তারপর যখন ডক্টর চলে যায় তখন পল জেসিকাকে বলে সে যখন আরাকিসে মরুভূমিতে পাড়া গেছিল তখন সে ভীষণ দেখতে পেয়েছিল এবং তখন তার চোখ খোলা ছিল। পল দেখতে পায় চানি নামের একজন ফ্লেমেন মেয়ে পলকে হত্যা করেছে এবং জেসিকাকে দেখতে পায় সে ফ্লেমেনদের সাথে ফ্লেমেনদের হয়ে কাজ করছে। তার চোখও ফ্লেমেনদের মতোই নীল ছিল। পল আরও জানায় জেসিকা প্রেগনেন্ট এবং সে একজন কন্যা সন্তানের জন্ম দেবে, কিন্তু জেসিকা অবাক হয়ে যায় এটা ভেবে যে পল কিভাবে জানলো সে যে প্রেগনেন্ট। সে তো কাউকে কিছু জানায়নি, এমনকি জেসিকা নিজেও জেনেছে বেশ কিছুদিন হলো। তাহলে পল কিভাবে জানলো? তাহলে কি পল ভবিষ্যৎ দেখতে পায়? তারপর আমরা দেখতে পাই পিটার সাডুকার বাহিনীর যে প্রধান তার সাথে কথা বলছে। সাডুকার সৈন্যদের ব্যাপারে এই সিনেমাতে তেমন কোনো রেফারেন্স পাওয়া যায়নি। আসলে অ্যাট্রেডিসরা প্রযুক্তিগত দিক দিয়ে অনেক উন্নত ছিল, তাই তাদেরকে হারাতে ব্যারন ভ্লাদিমির হারকুনেন ও সাডুকার বাহিনীদের একত্রিত করতে যেন খুব সহজে তাদেরকে হারাতে পারে। তারপর রাজা লেটো জেসিকার সাথে তার আগামী দিনগুলোতে বিপদের আশঙ্কার কথা জানায়। লেটো বলে সম্রাট এবং ব্যারন ভ্লাদিমির তার উপর অবশ্যই আক্রমণ করবে, আর যদি তার কিছু হয়ে যায় তখন জেসিকাকে পলকে বাঁচাবে এবং তার সাথে থাকবে শুধু একজন মা হয়ে নয় বরং বেনে জেসারেটের একজন সদস্য হয়ে। জেসিকা তখন লেটোকে আশ্বস্ত করে এবং বলে সে সবসময় পলের পাশে থাকবে। রাতে হঠাৎ করে লেটোর ঘুম ভাঙে আর তার কাছে মনে হচ্ছিল কিছু একটা ভুল হয়েছে। সে তৎক্ষণাৎ সিকিউরিটি গার্ডকে কল করে, কিন্তু কোনো রেসপন্স পায় না। তারপর লেটো নিচে নেমে এসে দেখে জেসিকার সেই দাসীটি মাটিতে শুয়ে আছে। সে তাকে দেখতে যাবে তখন একটি বিষাক্ত ডার্ট তার প্রোটেক্ট শিল্ড ছেদ করে তার শরীরে প্রবেশ করে। তারপর রাজা দেখতে পায় ডক্টর উইলিংটন সেই বিষাক্ত ডার্টটি মেরেছে এবং তাকে আহত করেছে। রাজা অবাক হয়ে যায় যে ডক্টর উইলিংটন এমন বিশ্বাসঘাতকতা কিভাবে করলো, কিন্তু ডক্টর জানায় সে ইচ্ছে করে এমনটা করছে না, কারণ ভ্লাদিমির তার স্ত্রীকে আটকে রেখেছে এবং তাই সে বাধ্য হয়েছে এমনটা করতে। তারপর আমরা দেখতে পাই গার্নি তার সৈন্যদেরকে নিয়ে হারকুনের সৈন্যদের সাথে যুদ্ধ করছে, কিন্তু ইম্পেরিয়াল সৈন্যরা একে একে তাদের সকল শিপগুলোকে ধ্বংস করে ফেলে। হারকুনেন ও ইম্পেরিয়াল সৈন্যদের দ্বিমুখী হামলায় অ্যাট্রেডিসরা দিশেহারা হয়ে পড়ে। এদিকে ডক্টর উইলিংটন লেটোকে একটা সুযোগ দেয়। আসলে মানুষটা ভালো ছিল, কিন্তু তার স্ত্রীর জন্য সে বাধ্য হয়ে এমনটা করেছে। সে লেটোর রিং ও অন্যান্য ডকুমেন্টগুলো একটি লেটারে করে পলের কাছে পাঠিয়ে দেয়। তারপর ডক্টর উইলিংটন রাজাকে বলে সে চাইলে ব্যারন ভ্লাদিমিরকে মারতে পারবে। উইলিংটন লেটোর একটি দাঁতকে প্রতিস্থাপন করে একটি বিষাক্ত আর্টিফিশিয়াল দাঁত লাগিয়ে দেয়। সে লেটোকে বলে ব্যারন ভ্লাদিমির যখন তার সামনে আসবে তখন সঠিক সময় বুঝে যদি সে দাঁতটিকে কামড় দিয়ে ভেঙে দিতে পারে তখন সে বিষাক্ত দাঁত থেকে সব দিকে ধোঁয়া ছড়িয়ে পড়বে এবং ব্যারন ভ্লাদিমির সহ সবাই মারা যাবে। তারপর আমরা ডানকানকে দেখতে পাই যে পলকে খুঁজতে তার রুমে যায়, কিন্তু পলকে সেখানে সে পায় না। আসলে এতক্ষণ পল ও জেসিকাকে হারকুনের সৈন্যরা একটি এয়ারক্রাফটে করে মরুভূমি দিকে নিয়ে যাচ্ছে। ডানকান এটা বুঝতে পারে এবং সেও একটি এয়ারক্রাফট নিয়ে তাদেরকে পিছু করতে থাকে।
তারপর আমরা পল এবং জেসিকাকে দেখতে পাই হারকুনেনরা তাদেরকে মরুভূমিতে ফেলার জন্য প্রস্তুত হচ্ছে। এমন সময় জেসিকা পলকে সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তাকে তার সেই পাওয়ারটি অর্থাৎ হিপনোটাইজের সাহায্যে কাউকে ম্যানিপুলেট করা সেটি ব্যবহার করতে বলে। আসলে হারকুনেনরা জেসিকার সম্পর্কে খুব ভালো করে জানতো, তাই তারা জেসিকার মুখ আটকে রেখেছিল, কিন্তু পলের মুখটি খোলা রেখেছিল। তারা জানতো না যে পলও হিপনোটাইজ করতে পারে। তারপর পল একজন সৈন্যকে হিপনোটাইজ করে বলে জেসিকার মুখ খুলে দিতে, এবং সে তাই করে। তারপর জেসিকা নিজেই ওই সৈন্যকে হিপনোটাইজ করে বলে বাকি সৈন্যদেরকে মেরে ফেলতে, এবং সে সকল সৈন্যদেরকে মেরে ফেলে। তারপর জেসিকা পলের হাত পা খুলে দেয় এবং এয়ারক্রাফটের ককপিটে বসে থাকা পাইলটদের হত্যা করে এয়ারক্রাফটের কন্ট্রোল তারা নিজেরা নিয়ে নেয়। কিন্তু তার মধ্যে এয়ারক্রাফটে কিছু ম্যালফাংশন দেখা দেয় এবং তারা ক্র্যাশ ল্যান্ডিং করে। ক্র্যাশ ল্যান্ডিং করার পর তারা দেখতে পায় হারকুনেন সৈন্যরা তাদের পুরো বেস ধ্বংস করে দিয়েছে। তারপর আমরা ব্যারন ব্লাদিমিরকে দেখতে পাই যে ডক্টর উইলিংটনকে গলা কেটে হত্যা করে। তারপর ব্যারন ব্লাদিমির রাজা লেটুর কাছে যায়। রাজা লেটু অচেতন অবস্থায় খুব আস্তে আস্তে ব্যারনকে উদ্দেশ্য করে কিছু বলতে থাকে। ব্যারন ব্লাদিমির সেটা বুঝতে না পেরে তা শোনার জন্য যখন লেটুর কাছে যায়, তখন লেটুর সুযোগ বুঝেই সেই বিষাক্ত দাঁতটিকে কামড় দিয়ে ভেঙে ফেলে। কিন্তু ব্যারন ব্লাদিমির বুঝতে পেরে সাথে সাথে তার প্রোটেক্ট শিল্ডটিকে অ্যাক্টিভ করে নেয়, ফলে সে ছাড়া বাকি সবাই সেই বিষক্রিয়া মারা যায়। এদিকে ডানকান পল ও জেসিকাকে খুঁজতে গিয়ে কাইনেসের দেখা পায়। কাইনেস যদিও সবটা জানতো, তবুও সে কাউকে কিছু বলেনি, তাই সে নিজের ভুল বুঝতে পারে এবং ডানকানকে জানায় সে পল ও জেসিকাকে খুঁজতে সাহায্য করবে। তারপর আবার আমরা পল ও জেসিকাকে দেখতে পাই তারা মরুভূমির ভিতরে এক ধরনের টেন্টের মধ্যে রয়েছে। তারপর পল তার কাছে একটি ব্যাগ দেখতে পায়। সেখানে পল একটি লেটার এবং তার বাবার হাতের সেই রাজকীয় রিংকে দেখতে পায়। সে নিশ্চিত হয়ে যায় যে তার বাবা আর নেই। তখন পল আবারও কিছু ভীষণ দেখতে পায়। সে দেখতে পায় একটি হোলি বা পবিত্র যুদ্ধ হচ্ছে এবং সেই যুদ্ধে পল নিজেও রয়েছে এবং তার চোখগুলো ফ্রেমেনদের মতো নীল হয়ে আছে। পল তার পাশে চানি নামের সেই ফ্রেমেন মেয়েটাকেও দেখতে পায় এবং সে আরও দেখে কেউ তাকে হত্যা করে ফেলেছে। এসব দেখে পল খুবই অস্থির হয়ে যায়। জেসিকা তাকে শান্ত করতে গেলে পল খুব রেগে যায় এবং তাকে দোষারোপ করতে থাকে আর বলে তার কারণেই পল এসব উল্টাপাল্টা ভীষণ দেখতে পাচ্ছে। তারপর সকাল হয়ে গেলে পল ও জেসিকা টেন্টের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে। এদিকে ডানকান এবং কাইনেস তাদেরকে খুঁজতে খুঁজতে অবশেষে পল ও জেসিকার দেখা পায়। তারপর কাইনেস সবাইকে নিয়ে তাদের তৈরি একটি আন্ডারগ্রাউন্ড সিটিতে যায়। আসলে অনেক বছর আগে আরাগিসের পরিবেশের কথা চিন্তা করে ফ্রেমেনরা মরুভূমির নিচে একটি আধুনিক ও সবুজায়িত শহর তৈরি করা শুরু করেছিল। কিন্তু যখন তারা এই স্পাইসের সন্ধান পায়, তারপর সবার আকর্ষণ শুধু এই স্পাইসের প্রতি ছিল, যার ফলে এই শহরটি আর বানানো হয়নি। এদিকে ইম্পেরিয়াল সৈন্যরা কাইনেস ও ডানকানকে ট্র্যাক করে এখানে চলে আসে। তাই ডানকান কাইনেসকে বলে পল ও জেসিকাকে নিয়ে এখান থেকে বের হয়ে যেতে। ডানকান একাই তাদের সাথে লড়বে, কিন্তু পল ডানকানের সাথে থাকতে চায়, কারণ পল তার পিছনে দেখতে পেয়েছিল ডানকান এই ইম্পেরিয়াল সৈন্যদের হাতে মারা যাবে। কিন্তু ডানকান নিজেকে একটি ভল্টের মধ্যে আটকে দেয় এবং তাদেরকে এখান থেকে পালিয়ে যেতে বলে। তারপর ডানকান এই দুর্দান্তভাবে ইম্পেরিয়াল সৈন্যদের সাথে লড়াই করে এবং একটা সময় পরে সে মারা যায়। এদিকে কাইনেস পল ও জেসিকাকে একটি এয়ারক্রাফটের সন্ধান দিয়ে নিজের ইম্পেরিয়াল সৈন্যদের ডিস্ট্র্যাক্ট করার জন্য অন্যদিকে চলে যায়। তারপর কাইনেস সেখান থেকে বের হয়ে মরুভূমিতে একটি ডিভাইস যাকে বলা হয় থাম্পার, সেটিকে সেট করে দেয়। আসলে এই থাম্পারের সাহায্যে স্যান্ডর্মকে আকর্ষণ করা যায়। তারপর কাইনেসকে ইম্পেরিয়াল সৈন্যরা হত্যা করে মরুভূমিতে ফেলে দেয়, কিন্তু ততক্ষণে স্যান্ডর্ম সেখানে এসে সব ইম্পেরিয়াল সৈন্যদের খেয়ে ফেলে। এদিকে পল ও জেসিকা একটি এয়ারক্রাফটে উঠে বাইরে বের হয়ে যায়, কিন্তু তাদেরকে পিছু করতে থাকে ইম্পেরিয়াল সৈন্যরা। একটা সময় পর পল দেখতে পায় একটি বালিজড় তাদের সামনে। কোনো উপায় না পেয়ে তারা সেই বালিজড়ের মধ্যে ঢুকে যায়। তখন ইম্পেরিয়াল সৈন্যরা মনে করতে থাকে এই ঝড়ের মধ্যে পল ও জেসিকা মারা গেছে। এদিকে এই খবর রাব্বান তার চাচা ব্যারন ব্লাদিমিরকে দিয়ে দেয়। সে জানা মরুভূমির ঝড়ের কবলে পড়ে পল ও জেসিকা মারা গেছে। তারপর আবার আমরা পল ও জেসিকাকে দেখতে পাই। সেই ঝড়ে তাদের এয়ারক্রাফটের ম্যালফাংশনের কারণে তারা একটি ক্র্যাশ ল্যান্ডিং করে। তারপর পল ও জেসিকা ফ্রেমেনদের সেই প্রোটেক্ট স্যুটটি পরে নেয়, কারণ এই স্যুট ব্যতীত তারা মরুভূমিতে কোনোভাবেই সার্ভাইভ করতে পারবে না। তারপর পল ও জেসিকা মরুভূমিতে হাঁটতে থাকে। তাদের পায়ের শব্দে একটি স্যান্ড্রোম তাদের পিছু নেয়। পল ও জেসিকা কোনো মতে সেই স্যান্ড্রোম থেকে মুক্তি পায় এবং এই প্রথম পল এত কাছ থেকে একটি স্যান্ড্রোমকে দেখতে পায়। যাই হোক, একটু পরে পল বুঝতে পারে তাদের আশেপাশে কেউ আছে, আর সেটা সে তার মাকে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে জানায়। তারপর তারা কিছু ফ্রেমেন সৈন্যদের দেখতে পায়, যাদের মধ্যে স্টিলগারও ছিল। পল স্টিলগারকে দেখে চিনতে পারে এবং তার পরিচয় দেয়। স্টিলগারও পলকে চিনতে পারে। স্টিলগার হচ্ছে ফ্রেমেনদের বর্তমান নেতা। আসলে রাজা লেটু যখন আরাকিসে এসেছিল, তখন স্টিলগারের সাথে সাক্ষাৎ করে এবং সে বলেছিল তাদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার জন্য। তখন পল স্টিলগারকে দেখেছিল, তাই সহজেই স্টিলগারকে সে চিনতে পেরে যায়। কিন্তু স্টিলগার বলে পল আমাদের সেনাদলে যুক্ত হতে পারবে, কিন্তু জেসিকা তাদের কোনো কাজে আসবে না। তাই তারা জেসিকাকে হত্যা করতে আদেশ দেয়। কিন্তু পল ও জেসিকা খুব সহজে তাদেরকে পরাস্ত করে এবং স্টিলগারকে জেসিকা গলা ছুরি ধরে আর মানতে বলে এবং সে তাই করে। তারপর জেসিকা স্টিলগারকে বলে পলকে এই প্ল্যানেট থেকে বেরোতে সাহায্য করতে এবং এর বিনিময়ে সে তাকে পুরস্কৃত করবে। কিন্তু পল এতে বাধা দেয় এবং সে বলে তার বাবা এখানে রাজত্ব বা ধনসম্পদের জন্য আসেনি। সে এসেছিল ফ্রেমেনদের সাথে একটি অ্যালায়েন্স তৈরি করতে এবং তাদেরকে মুক্ত করতে। আর তার বাবা যেহেতু মারা গেছে, তাই সে তার বাবার অসম্পূর্ণ স্বপ্নটাকে সম্পূর্ণ করতে চায় এই গ্রহ থেকে। তখন স্টিলগারও তার কথা খুব খুশি হয়ে যায় এবং তাদেরকে তাদের দলে অন্তর্ভুক্ত করে দেয়। কিন্তু স্টিলগারের এই কথায় জেমিস নামে একজন ফ্রেমেন সৈন্য বাধা দেয়। সে বলে দলনেতা হিসেবে স্টিলগার তার কর্তৃত্ব হারিয়ে ফেলেছে জেসিকার হাতে এবং সে জেসিকার সাথে একটি লড়াই করতে চায়। কিন্তু তখন স্টিলগার বলে জেসিকা প্রেগনেন্ট। তখন জেমিস বলে তার হয়ে লড়বে এমন কারোর সাথে সে লড়বে। তখন পল সামনে আসে এবং রাজি হয়ে লড়াই করতে। তারপর আমরা চানিকে দেখতে পাই যে পলকে একটি ক্রিসন্যাপ উপহার দেয় এবং বলে যে জেমিস খুব ভালো যোদ্ধা, সে পলকে যন্ত্রণার মৃত্যু দেবে না এবং পল যদি এই ক্রিসন্যাপটিকে শেষ পর্যন্ত তার সাথে রাখতে পারে, তাহলে তার মৃত্যুটা হবে সম্মানের।
বলতে ভুলে গিয়েছিলাম একটু আগে কিন্তু পল প্রথমবারের মতো চানিকে দেখতে পেয়েছিল। পল খুব অবাক হয়ে গিয়েছিল চানিকে দেখে, কারণ পল এতদিন শুধু চানিকে তার ভীষণই দেখতে পেয়েছিল। তারপর লড়াই শুরু হয়ে যায় এবং প্রথম দিকে জেমিস পলকে খুব ভালোই টেক্কা দেয়, কিন্তু পরে পল দুইবার জেমিসকে পরাস্ত করে এবং বলে হার মেনে নিতে, কিন্তু স্টিলগার বলে পরাজয় বলে কিছু নেই প্রেমেনদের নিয়মে, যে কোনো একজনকে মরতেই হবে। তখন জেসিকা বলে পল আজ পর্যন্ত কাউকে হত্যা করেনি। তারপর পল অবশেষে বাধ্য হয়ে জেমিসকে হত্যা করে। আর এখান থেকে শুরু হয় পল অ্যাফ্রোডিসের এক নতুন যাত্রা, আর এখানে সিনেমাটি শেষ হয়। সিনেমাটি আমার কাছে দুর্দান্ত লেগেছে। আর সিনেমাটোগ্রাফি, ভিজুয়ালাইজেশন, সাউন্ড এবং মিউজিক, এক কথা এটি একটি মাস্টারপিস সিনেমা। সো আমি সবাইকে হাইলি রিকমেন্ড করবো সিনেমাটি দেখার জন্য। তো আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।